স্পিকার, 11 জুন 2026 কলরিত এই গ্যালারিতে মাননীয় অর্থমন্ত্রী যে ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছিলেন, আমি তার সমালোচনার খাতিরে সমালোচনা কিংবা বিরোধিতা করতে আজ এখানে আসিনি। এসেছি বাজেট সম্পর্কে আমার অজানা কিছু তথ্য জানার অধিকার নিয়ে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতা এই বইটিতে 65 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাদের জন্য কল্যাণে বাজেট উল্লেখ আছে, কিন্তু কোথাও নেই 5 মে 2013 শাপলার গণহত্যার শহীদদের স্বীকৃতি। মাননীয় স্পিকার, আমরাই বলি যে এই বাজেট বৈষম্যহীন, এই বাজেট জনবান্ধব, গণবান্ধব। তাহলে আমার প্রশ্ন, এই কেমন বৈষম্য শাপলার শহীদদের সাথে? মাননীয় স্পিকার, উল্লেখ্য যে তৎকালীন যে 3টি রাজনৈতিক দল শাপলার শহীদদের স্বীকৃতি দিয়েছিলেন, তার মধ্যে আমাদের আজকের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরও উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার প্রকল্প তাদের বাজেট থেকে জুলাই যোদ্ধাদের সাথে 18 অক্টোবর 2025 শাপলার শহীদদের কয়েকটি পরিবারকে এককালীন অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, বৈষম্যহীন এই বাংলাদেশে বৈষম্যহীন বাজেটে সব শহীদ সমান মর্যাদা পাক। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবসা বান্ধব আমাদের বাজেটটিতে। আমার অনেক মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন আমরা কেউ নাকি টেকনিক্যাল কোনো পয়েন্ট বলিনি, তাই আমি টেকনিক্যাল একটি পয়েন্টই বলছি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, যা কিনা রপ্তানি আয়ের 85% এবং জিডিপির প্রায় 12% ধরে রেখেছে, সে আরএনজি এবং টেক্সটাইল খাতের সারা বছর বাজেটের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র পলিসি সাপোর্ট, শুল্ক ছাড় নীতির জন্য। কিন্তু এই অর্থ বছরের বাজেটে সবচেয়ে বড় টেকনিক্যাল যেটা সংশোধন সৃষ্টি করেছে, চেঞ্জটা, তা হচ্ছে বন্ড লাইসেন্স ছাড়া শুল্ক মুক্ত কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানো। এমনকি 30% যে ভ্যালু অ্যাডিশনের শর্ত ছিল, তাও পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই সিদ্ধান্তের ফলে আমাদের উইভিং, স্পিনিং, ডাইং, ফিনিশিং এবং অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে শিল্পগুলি আছে, তা কিভাবে টিকে থাকবে? হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের দায়িত্বই বা কে নিবে? মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের এই বাজেটের দিকে। আপনার অনুমতি নিয়ে আমি পর্যালোচনা করতে চাচ্ছি। বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস এই সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তামাকজাত, নিকোটিনজাত এসব দ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু বর্তমান অর্থ বছরের বাজেটে সেই দাবি প্রত্যাহার করে এসব পণ্যকে করের আওতায় এনে কার্যত বাজারে এর বৈধতা সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, সিগারেটের দাম বেড়েছে সত্য কথা, কিন্তু তার চেয়ে বড় সত্য কথা, 75% সিগারেট বাংলাদেশের নিম্ন স্তরের মূল্যের বাজারে সৃষ্টি হয়, যেখানে দাম বেড়েছে মাত্র 2 টাকা। এই মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বৃদ্ধিটা আমাদের নতুন প্রজন্মকে ধূমপানে কতটা নিরুৎসাহিত করতে হবে, তাকে সত্যিই ভাববার বিষয় নয়। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব একটু শিক্ষা খাতে। সময় অনেক কম, যদি মেহেরবানি করে সময় দেন আমি কৃতজ্ঞ থাকব। তা হচ্ছে 14 জুন 2026 মোহাম্মদপুর 13 আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, বর্তমানে শিক্ষা বান্ধব বাজেটে শিক্ষার সাথে সরকার সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন। নিঃসন্দেহে তার বক্তব্যের সাথে আমরা একমত। তবে তিনি একই সাথে বলেছেন আমাদের অনেকেই নাকি সংস্কৃতির বিরোধিতা করে। মানে স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যকে, প্রতিমন্ত্রীকে জানাতে চাচ্ছি, বিরোধিতা কখনো সংস্কৃতি তথা সুসংস্কৃতির সাথে হতে পারে না। বিরোধিতা হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতির সাথে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে সত্যিকার অর্থে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে শিক্ষা বান্ধব বাজেটটি সত্যিকার অর্থে যেন সুশিক্ষার জন্য কার্যকর হয়, যেখানে একাডেমিক শিক্ষার পাশে থাকবে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা, এবং বরাদ্দ থাকবে শিক্ষকদের মান উন্নয়নের জন্য পর্যাপ্ত দিক নির্দেশনা। কারণ মাননীয় স্পিকার, এডুকেশন উইথ হ্যাপি ইতিমধ্যেই বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে ডিজিটাল রূপান্তর,
একটি হচ্ছে সৃজনশীল অর্থনীতি, আরেকটি হচ্ছে এআই নির্ভর ভবিষ্যৎ। আমরা জানি আমাদের 2026-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। এবং আমরা এটাও জানি যে এই যে ম্যানিফেস্টোটি দেওয়া হয়েছিল, এটি তৈরি করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জাতীয় জুলাই সনদের সমন্বয়ে। এটার অর্থনৈতিক মূল লক্ষ্য ছিল যে 2034 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে ট্রিলিয়ন ডলার। এবং এই জায়গাতে আইসিটি খাতে ধরা হয়েছে যে জিডিপি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রায় 10 লক্ষের মতো। এবং আমরা জানি যে এই যে 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার যে জিডিপি করা হবে এবং আইসিটি খাতে যে 10 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এটা এই বাজেটেও উল্লেখ আছে। এবং 18 মাসের মধ্যে আমরা জানি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্টার্টআপ ফান্ড চালু, তৃতীয় ভাষা শিক্ষা এবং টিচার অন ট্যাব। অর্থাৎ আমরা জানি যে আগামী দিনের তরুণরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই জায়গায় আমি একটু বলতে চাই, একটা ছোট্ট গল্প বলতে চাই মাননীয় স্পিকার। গল্পটি এমন যে একজন বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির টিচার এবং আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত একজন টিচার, ওই বিখ্যাত কানাডিয়ান টিচার, তিনি তার বাংলাদেশি যে টিচার তার কাছে বললেন আমি তোমার বাংলাদেশে যাব। তাকে নিয়ে আসলেন এবং বাংলাদেশে আসার পরে সে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, আমি সেটা দেখতে চাই। বাংলাদেশের যেই টিচার তিনি বললেন অবশ্যই তোমাকে দেখাবো। পরের দিন তাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেলেন সদরঘাটে। সেখানে গিয়ে দেখলো লোকে লোকারণ্য, অসংখ্য লোক। তারপর সে বলল, ওয়াও, তোমার দেশে এত জনগণ, এত জনসংখ্যা। তিনি বললেন এটাই হচ্ছে আমার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। মাননীয় স্পিকার, এই গুরুত্বপূর্ণ সম্পদকে যেমন গুরুত্ব দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই কারণেই আপনি জানেন যে আজকে বাংলাদেশের যে অর্থনীতি 3টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে আরএমজি, আরেকটি হচ্ছে রেমিটেন্স, আরেকটি হচ্ছে ভ্যাট। এই 3টি স্তম্ভই সৃষ্টি করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা মনে করি যে আগামী দিনে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও এই বাংলাদেশের অর্থনীতিকে শুধু এই বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে সেরা অর্থনীতিতে দাঁড় করাবে, এটা আমাদের বিশ্বাস। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন তরুণদের জন্য কি করা হয়েছে। আমি এখানে বলতে চাই, একটু ভালো করে পড়ে দেখবেন এই বাজেটটি আসলে মূলত তরুণদেরকে সামনে রেখেই করা হয়েছে। কারণ তরুণরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের 1/4 লোক হচ্ছে তরুণ। সেই তরুণদেরকে মাথায় রেখেই এই বাজেটটি সাজানো হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সেই দিন কিন্তু উপস্থাপন করেছেন। যেমন তরুণদের জন্য বলা হয়েছে যে স্মার্ট এআইসিটি। এআই কথা আসলেই আমার সেই বটবাহিনীর কথা সামনে চলে আসে। বটবাহিনীর সেই মানে ভয়ঙ্কর চিত্র আমার আসে। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলবো যে এই স্মার্ট এআইসিটি যে করবেন, সেখানে অবশ্যই সবার আগে বটবাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখবেন। মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করেন। আমি আরেকটু বেশি সময় যাচ্ছি মাননীয় স্পিকার। 2 মিনিটে করেন। আমি বলতে চাই এই যে স্মার্ট এআইসিটি, এই সিটিটা যদি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, এই যে ঢাকার কাছাকাছি, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। যদি এই পদ্মার ওই পারেই বাড়ি, এই স্মার্ট এআইসিটিটি যদি আমার বাড়ি মাদারীপুরে যদি করা হয়, তাহলে আমরা মাদারীপুরবাসী খুব ধন্য হব। কারণ মাদারীপুরে অসংখ্য জনগণ কিন্তু দেশে বিদেশে থাকে এবং প্রচুর রেমিটেন্স নিয়ে আসে। এখানে
দেখা যায় ব্রেন ড্রেন থেকে ব্রেন সার্কুলেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ বিদেশে যে সমস্ত দক্ষ নাগরিকরা আছে তাদেরকে কাজে লাগানোর জন্য শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পৃথিবীর যেখানেই থাকো, দেশে আসো আর না আসো, তুমি সেই জায়গা থেকে যাতে দেশের উন্নয়নের জায়গায় তুমি অবদান রাখতে পারো। এটা কিন্তু একটা অসাধারণ একটা দৃষ্টান্ত হবে, কারণ এই বিষয়টি ফলো করে আমরা দেখেছি ভারত এবং তাইওয়ান কিন্তু সফল কামিয়াব হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে। আমরা জানি জিডিপির প্রায় 2% জিডিপি শিক্ষা খাতে দেওয়া হয়েছে। এই জায়গায় আমি অনেক কিছু বলতে চাই, একটি বিষয় একটু বলতে চাই। মাননীয় স্পিকার, আমার বাবা একটি কলেজ করেছিলেন এবং সেই কলেজটি নতুন, এবং সেই কলেজটি যাতে দাঁড়াতে পারে, আমি রেজাল্ট খুব ভালো ছিল, আমি অনেক ভালো কলেজে পড়তে পারতাম, কিন্তু কলেজটা দাঁড় করানোর জন্য আমার বাবা কিন্তু ওই কলেজে আমাকে ভর্তি করেছিলেন। পরবর্তীতে 91-এ যখন বিএনপি ক্ষমতায় এসছে, 2001-এ এসছে, আমি ওই কলেজের উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। আমি কথা দিয়েছিলাম এবার যদি বিএনপি সরকারে ক্ষমতায় আসে তাহলে ওই কলেজটি সরকারিকরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি। ধন্যবাদ মাননীয় সদস্য। আরো লাগবে? আচ্ছা, লাস্ট টাইম আর 1 মিনিটে শেষ করেন প্লিজ। না, আমাকে 2 মিনিট সময় দিলে আমি শেষ করে দেব। মাননীয় স্পিকার, আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে নারীর অগ্রযাত্রার ক্ষেত্রে বিএনপি এবং বিএনপি সরকার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে ম্যাট্রিক, পরবর্তীতে ইন্টারমিডিয়েটে তিনি যে অসাধারণ এই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই কারণেই কিন্তু আজকে নারীর যে অগ্রযাত্রা, নারী যে আজকে সামনের দিকে এগিয়ে গিয়েছে, সেটা সবচেয়ে বড় কারণ। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এবং এই বাজেটও উল্লেখ আছে, ডিগ্রি পর্যন্ত সেই ব্যবস্থা চালু করবেন। এবার আমার পুরুষ ভাইয়েরা একটু কষ্ট পেতে পারেন, কারণ আমি দেখি আমার বিভিন্ন কলেজে গিয়ে কোনো ছাত্র ভাইদের দেখা যায় না, কারণ তারা সবাই কিন্তু বিদেশে যাওয়ার জন্য, কি তৃণমূল পর্যায়ে আর উচ্চ পর্যায়ে